আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। মন্ত্রণালয় থেকে ফাইল চুরির বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থার কথা আবারও বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য। দেশে করোনায় 1.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানে ব্যাপক সাড়া। সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে, প্রধানমন্ত্রীর প্রশ্ন। স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা। জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের আলোচনায় বাংলাদেশের জোরালো ভূমিকা। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠনে তাগিদ। এবং টি-20 বিশ্বকাপে টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতা চলছে। সুপার 12-এ টানা চতুর্থ হার। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। কুষ্টিয়ায় একসঙ্গে 5 সন্তানের মা হওয়ার খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। দেশে করোনা ভাইরাসে 1.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত কমে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 27,873 জনের। একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন 229 জন। আক্রান্তের হার 1.14%। মোট আক্রান্ত 15,69,982 জন। এ সময় সুস্থ হয়েছেন 211 জন। মোট সুস্থ 15,33,836 জন। এদিন ঢাকা ও চট্টগ্রাম ছাড়া খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ সহ মোট 6টি বিভাগে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকাদান চলছে। তবে কেন্দ্রগুলোতে দেরিতে টিকা পৌঁছানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে। রাজধানীর 8 কেন্দ্রে প্রতিদিন 40,000 টিকা দেওয়ার কথা থাকলেও দ্বিতীয় দিন অর্ধেক টিকা এসেছে। বুধবারও 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মসূচি চলবে। লালা নওশিনের রিপোর্ট। বিষয়টা শরীরে সূচ পড়ানোর মতো ভীতিকর হলেও কোমলমতি শিশুদের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই তো ব্যাপক উৎসাহে সকাল সকাল কেন্দ্রে ছুটে এসেছে করোনা ভাইরাসের টিকা নিতে। স্কুল থেকে বাস ভর্তি করে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে এনেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। বহু প্রতীক্ষার টিকা নিয়ে প্রত্যেকের চোখে মুখে যেন আলোর ঝিলিক। এমন কিছু বোঝা যায়নি, কিন্তু মোটামুটি অনেকটা এক্সাইটমেন্টে ছিলাম। শুরুতে ভাবছিল অনেক ব্যথা লাগবে, কিন্তু এখন আর তেমন কিছু লাগেনি। টিকা নিয়ে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস ছুঁয়ে যায় শিক্ষকদেরও। উৎসাহ নিয়ে বিষয়টাকে তারা গ্রহণ করে। মনে হচ্ছে যে ঈদ করতে আসছে এবং টিকা দেওয়ার জন্য যে ভয় পাবে বা কান্নাকাটি কিছুই নেই ওদের মধ্যে। তবে রাজধানীর 8টি কেন্দ্রের প্রত্যেকটিতেই ভ্যাকসিন পৌঁছাতে দেরি হওয়ায় শুরুতে বেশ ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। অধিদপ্তরের লোক আসছে তো প্রায় 1.5 ঘন্টা পরে। এখানে 4টা ক্যাম্পের একত্র করা হয়েছে। এতে ছাত্রছাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, অভিভাবকদেরও খুব ভোগান্তি হচ্ছে। একটু ম্যানেজমেন্টটা যদি আরেকটু ভালো হতো, বাচ্চাদের কষ্টটা কম হতো। কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত বুথ ও সক্ষমতা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর টিকা কম দেয়ায় এই পরিস্থিতি। আমাদের স্কুলে প্রথমে ওরা সিদ্ধান্ত নিয়েছিল 42টা বুথ করবে, তারপরে গতকাল ওরা এসে বলল যে 10টা বুথ করবে, এবং আজকে ওরা এসেছে 6টা বুথের জনবল নিয়ে। 25টা বুথে যদি আমরা টিকাদান একসাথে কর্ম চালাতে পারতাম তাহলে 8,000 থেকে 10,000 ছাত্রছাত্রীকে টিকা দেওয়া সম্ভব ছিল, কিন্তু এখানে আজকে মাত্র 10টা বুথ। শিক্ষার্থীরা যাতে সহজেই টিকা নিতে পারে সেজন্য টিকা কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরতে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে? স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয় তারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্যে নীলাদ্রি শেখরের রিপোর্ট। জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, বাংলাদেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, তা আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে। তারা স্বশিক্ষিত হতে বাংলাদেশের মানুষ আবার শিক্ষার আলো পাবে কেন? আমার মনে হয় এই জন্য তাদের খুব রাগ, সেই জন্য যে বাংলাদেশের উন্নতি হচ্ছে। আমার মনে হয় এই যে দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না। কারণ লুটে খেতে পারছে না। যে হাওয়া ভবন খুলে নিয়ে এমন কোনো জায়গা নেই যেখানে তারা অর্থ বানায়নি। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না। এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের সম্মান বেড়েছে না কমেছে সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য ফিরুক, এটা তারা চায় না। তাদের নেতৃত্ব কোথায়? উনি সাজাপ্রাপ্ত আসামি, চেয়ারপারসন থাকতে হবে না। তা আর একজনকে, সে প্রবাসে পালিয়ে আছে, সেও সাজাপ্রাপ্ত আসামি, অর্থাৎ তার ছেলে। অনলাইনে নাকি খুব যোগাযোগ করে আর আন্দোলন করতে বলে। তো এত ভয় কিসের? দেশে যায় না কেন? আমার বিরুদ্ধে যখন মামলা দিয়েছে, আমি তো জোর করে দেশে গেছি, তখন আমাকে আসতে দেয় না। তো দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে, আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে? আর ভোট পাবে কোত্থেকে? নেতৃত্ব হচ্ছে আসামি, সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তা সেই নেতৃত্বকে কি জনগণ ভোট দেবে? আপনারা বলেন, কোন আশায় দেবে? স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রতিনিধি বিজয়ী হয় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র বাঙালি কমিউনিটিকে আমি আদরে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের অন্তত একজন আজকে স্কটল্যান্ডে পার্লামেন্টে বসছে, এবং সেটা আমি জানাচ্ছি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে অনুষ্ঠানে তিনি বলেছেন, এ নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন মন্ত্রী। রোকসানা আমিনের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে 17টি ফাইল চুরি আর এরপর কর্মচারীদের আটক করে জিজ্ঞাসাবাদ সব মহলে চাঞ্চল্য সৃষ্টি করে। এই অবস্থায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে ফাইল চুরির ঘটনা জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। যেটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত এবং আমরাও ক্ষুব্ধ। এ বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে আমরা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা ইনশাল্লাহ নিব। 17 বছর পর্যন্ত বয়সী শিক্ষার্থীদের 8টি টিকা কেন্দ্রে টিকা দেয়া নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এই বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করে বলবো যাতে স্বাস্থ্যবিধিটা জানি ভালো করে মানা হয়। ঢাকায় 8টি জায়গায় আমরা আশা করছি 40,000 ছেলে মেয়েদেরকে দিতে পারবো। আমাদের পর্যায়ক্রমে এই সারা দেশেই এই ছেলে মেয়েদেরকে টিকার ব্যবস্থা করা হবে। একটু সময় তো লাগে প্রত্যেক কাজেরই, এবং টিকার কোনো ইনশাল্লাহ ঘাটতি হবে না। এর আগে বিএসএমএমইউ আই ব্যাংক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দেশে 5,26,000 অন্ধ মানুষের জন্য কর্নিয়ার স্বল্পতা নিরসনে এই ব্যাংক কাজ করবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় নিজ দলের ব্যর্থতার কথা স্বীকার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবকিছুতে প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হয় না। কুমিল্লায় হামলার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি সতর্ক থাকত তাহলে অন্যান্য স্থানে হামলার ঘটনা ঘটত না। তিনি বলেন, এসব ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের মানবিক উপহার বিতরণের ভার্চুয়াল অনুষ্ঠান। প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক হামলায় ধ্বংস হওয়া সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘর সংস্কার করে দেবে সরকার। ভোট আসলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়া কান্না করি, হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? আমাদের এত বড় সংগঠন, এত কর্মী বাহিনী, কুমিল্লার ঘটনার পর দিন জম্মুহানির ঘটনা, যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন, সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। কারা এর পেছনে খুঁজে বের করব এবং তাদের শাস্তি নিশ্চিত করব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, তাই তারা দেশকে অশান্ত করতে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না। সময় আর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না। আগামী নির্বাচনও সংবিধান সম্মতভাবে হবে এবং কারো জন্য অপেক্ষা করবে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক দেবে না বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এমনকি এ নিয়ে সংলাপেও বসবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেনের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা প্রশ্ন, আলোচনা, পর্যালোচনা। এই অবস্থায় বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন করেছি, নির্বাচন কমিশনকেও সার্চ কমিটি করে করা হয়েছে, সেখানে আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি। এই সরকার কোনো কিছু গ্রহণ করে না, তারা তাদের মতো করে নির্বাচনটাকে করার জন্যে তারা সমস্ত কিছু সাজিয়ে নেয়। যে কারণে আমরা এখন মনে করি যে আমাদের সেই পুরনো যে দাবি এবং আপনার এর আগে আওয়ামী লীগের যে দাবি ছিল, যেটা যে নির্বাচনকালীন সময়ে অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা এটাকে যেভাবেই নামকরণ করা যায় একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আর কোনো আলোচনায় বসবে না বিএনপি। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে, আমি রেজিম বলছি সরকার নয়, এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। কিন্তু তাই নয় কোন আলোচনায়ও বিএনপি যাবে না, কোন আলোচনায় যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। ডিএমপি কমিশনারের সাথে দেখা করে রাজনৈতিক কর্মসূচিতে সমান সুযোগ দেওয়া এবং নেতাকর্মীদের হয়রানি না করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। তারা যদি সভা করে মিছিল বের করতে পারে, আমরা কেন পারব? আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোকে জবাবদিহিতার আওতায় আনা সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতায় 4 দফা দাবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খোঁজার তাগিদও দেন তিনি। এর আগে ক্লাইমেট প্রসপ্যারিটি পার্টনারশিপ বিষয়ে সিভিএফ কমনওয়েলথের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা। পান্ত রহমানের রিপোর্ট।
বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে এবং জলবায়ুর ক্রমবর্ধমান পরিবর্তন ঠেকানোর উপায় খুঁজতে ২৬তম বারের মতো বৈঠকে বসেছেন বিশ্ব নেতারা। প্রায় ২ সপ্তাহের এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো দায় নেই উল্লেখ করে শেখ হাসিনা জানান, আর্থিক ক্ষতি হওয়া সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে বাংলাদেশ। Bangladesh has one of the world's most extensive domestic solar energy programs. We hope to have 40% of our energy from renewable sources by 2041. সমুদ্রের পানি বৃদ্ধি, লবণাক্ততা, নদী ভাঙন, বন্যা কিংবা খরার প্রভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিও তোলেন প্রধানমন্ত্রী। The major emitters must submit ambitious NDCs and implement those. Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. উদ্বোধনী পর্বের আগে সিভিএফ এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। The issue of climate migrants, the people displaced from their ancestral homes and traditional jobs because of the adverse effects of climate change, including sea level rise, increasing salinity, river erosion, floods, and droughts, need to be discussed, and there has to be global responsibility for rehabilitation of these people. নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে প্রযুক্তি সহায়তা এবং প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের $100 বিলিয়ন দেওয়ার দাবিও তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের আলোচনা পর্ব শুরু হয়েছে। বিশ্ব নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুক্তভোগী না হয় তা তুলে ধরছে বাংলাদেশ। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনায় যোগ দেন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে সম্মেলনে জোরালো ভূমিকা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। যদিও সবাই এনডিসি দেয়নি, সবাই 100 বিলিয়নে কন্ট্রিবিউট করবে এ কথা বলেনি, কিন্তু তারপরেও লার্জলি স্পিকিং রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে টেকনোলজি ট্রান্সফার এই মোটা দাগের বিষয়গুলিতে কিন্তু বিভিন্ন সময় সম্মতি পেয়েছি। COP26 হচ্ছে একটা লিগ্যাল প্ল্যাটফর্ম যেখানে এসে তাদেরকে কিন্তু এই বিষয়গুলিতে হ্যাঁ না বলতে হবে, স্বাক্ষর করতে হবে। কনক্লুশনে এসে কিছু আউটকাম থাকবে যেটা আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রকে অনুপ্রাণিত করবে। সবচেয়ে ঝুঁকির মধ্যে যে দেশগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশ এখন কথা বলছে, সুতরাং এই কণ্ঠটা আমার মনে হয় আগের চেয়ে অনেক বেশি জোরালো, এটার গ্রহণযোগ্যতাও বেশি, এবং আমরা আশা করছি আমাদের এখানে যে দর কষাকষি, যে আলাপ, যে বিতর্ক, সেটার মধ্যে এটা একটা বড় ধরনের প্রভাব ফেলবে। সো এটা এক ধরনের মরাল ফোর্স, যে কারণ আমরা দেখেন বাংলাদেশ শুধু না, অন্যান্য যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলো আছে 47টা দেশ, কারো কিন্তু এখানে এই সমস্যা তৈরির ক্ষেত্রে কোনো অবদান নেই, কিন্তু তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সরকার প্রধানদের আলোচনাকে সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক বলছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। যে হাই লেভেল সেগমেন্টের যে মিটিং সেটা শুরু হয়েছে, এবং এটা কিন্তু সাধারণত সবসময় অন্য সময় আমরা যে কপগুলো অ্যাটেন্ড করেছি সেখানে দেখেছি সেকেন্ড উইকে হয়। এবারই প্রথম দেখলাম যে একেবারে শুরুতেই হাই লেভেল সেগমেন্ট মিটিংগুলো হচ্ছে, এবং সরকার প্রধান যারা আছেন তারা সবাই এসেছেন। তারা কিন্তু আজকে এবং কালকে এই দুদিন এই হাই লেভেল সেগমেন্ট মিটিংয়ে যোগ দিচ্ছেন এবং কথা বলবেন নানা বিষয় নিয়ে। তো সুতরাং এই দুটো দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জলবায়ু সম্মেলনে হয়তো ভালো কিছু আলোচনা হবে, ভালো কিছু ডিসিশন হবে, তবে সবই ডিপেন্ড করবে আগামীকালকের পরে, দেখি আমরা কী রেজাল্ট পাই। গ্লাসগোর এই সম্মেলনটি খুবই জরুরি, ইম্পর্টেন্ট ছিল কোভিডের পরে, সুতরাং এখান থেকে আমরা আশা করছি যে হয়তো ভালো কিছু উঠে আসবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় অবদান, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি তুলে ধরেছে বাংলাদেশ। বিশ্ব নেতাদের 2 দিনের আলোচনায়
ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো উঠে আসবে। এরপর পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে সৌমিক আহমেদ, চ্যানেল। ভর্তুকি বাড়লেও স্থানীয় বাজারে সারের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি। এতে চলতি অর্থবছরে সারে ভর্তুকি 15,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশে কৃষিকাজে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলে বছরে প্রায় 60 লাখ মেট্রিক টন সার প্রয়োজন। এর প্রায় পুরোটাই আমদানি করতে হয়। তাই কৃষিতে ব্যবহার করা সারের ভর্তুকি নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। কিছুদিন আগেও যে সার টন প্রতি $250 দিয়ে আমদানি করা হয়েছে তা এখন $600 ছাড়িয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সারের দাম আরও বাড়তে পারে। প্রতি কেজি ইউরিয়া কিনতে খরচ হচ্ছে 75 টাকা, আর ভর্তুকি মূল্যে বিক্রি করা হয় 16 টাকা। টিএসপি 60 টাকায় কিনে 22 টাকা, এমওপি 51 টাকায় কিনে 15 টাকা এবং ডিএপি 70 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভর্তুকি আরও বাড়বে। এই মুহূর্তে সারের দাম অস্বাভাবিক, ডাবলেরও বেশি। সারে প্রায় 8 থেকে 9,000 কোটি টাকা প্রতি বছর ভর্তুকি আমরা কৃষককে প্রণোদনা দিই। ভর্তুকি বেশি হলেও কৃষি উৎপাদন ঠিক রাখতে স্থানীয় বাজারে দাম বাড়ানো হচ্ছে না। দুইটা দিকে আমাদের চিন্তা করতে হবে। একদিকে বেশি দাম, সরকারকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে উৎসাহ হিসাবে, প্রণোদনা হিসাবে। অন্যদিকে আবার যদি আমরা সারের দাম বাড়িয়ে দিই তাহলে এর ব্যবহার কমলে উৎপাদন কমে যাবে, ফলন কমবে। কাজে ফলনকে অব্যাহত রাখার জন্য সরকারের যতই কোষাগার থেকে অর্থ যায়, এই অর্থ যাবে বাংলাদেশের কৃষকের কাছে। কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আমরা বলে থাকি, এই গ্রামকে, কৃষি উৎপাদনকে কেন্দ্র করে। কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যের বেশি দাম রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার চার্টার্ড লাইফ আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। বুশ, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। আজকেও শুরুতেই জানাবো বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচের আপডেট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে সাউথ আফ্রিকা। আবুধাবিতে সুপার 12-এ নিজেদের চতুর্থ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে 84 রানে অল আউট হয় টাইগাররা। লিটন দাস, মেহেদী হাসান ও শামীম পাটোয়ারি ছাড়া কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সমান 3টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামিয়েছেন 2 প্রোটিয়ান পেসার কাগিসো রাবাদা এবং অ্যান্ড্রিচ নর্টজে। জবাবে 33 রানে 3 উইকেট হারালেও 39 বল হাতে রেখেই জয় পায় সাউথ আফ্রিকা। 4 উইকেটে তাদের সংগ্রহ 86 রান। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। সুপার 12-এর গ্রুপ 1-এ 4 ম্যাচে টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে সাউথ আফ্রিকা। টাইগারদের আরও খবর। টি-20 বিশ্বকাপে হাতে হাত রেখে চলছে টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতা, সঙ্গে বাংলাদেশের হার। সুপার 12-এর 4 ম্যাচ খেলে ফেললেও ব্যাটসম্যানদের পারফরমেন্সে নেই উন্নতির লক্ষণ, বরং পরীক্ষিত ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি নবীনদের পারফরমেন্সে প্রভাব ফেলছে। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। বিশ্বকাপ জুড়ে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার প্রভাব পড়েছে কমজোরি বোলিং আর ফিল্ডিংয়ে। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে। সুপার 12-এর 4 ম্যাচে ব্যাটসম্যানদের হাফ সেঞ্চুরির ইনিংস মাত্র 2টি। শ্রীলঙ্কার বিপক্ষে নাইম শেখ আর মুশফিকুর রহিম। 4 ম্যাচে বাংলাদেশের দলীয় সর্বাধিক রানের ইনিংস 171। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন সাউথ আফ্রিকার বিপক্ষে 84 রানে। 4 ম্যাচেই ব্যর্থ টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট। এক সময়ের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ জোগাতে পারছেন না ভরসা। লিটন কুমার, নাইম শেখ, সৌম্য, সাকিব কারো ব্যাটেই নেই লড়াইয়ের রসদ। এমনকি সম্ভাবনাময় বলে প্রশংসিত
তরুণদের ব্যাটেও নেই আগামীর প্রতিশ্রুতি। 4 ইনিংসে আফিফ হোসেনের সংগ্রহ মাত্র 14 রান। 150-র পরও ওপেনার নাইমের পাশে যোগ হয়েছে 93 রান। এ মাসেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। ব্যর্থতার ধকল সামলে টাইগার ব্যাটসম্যানদের হারানোর ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষায় ভক্তরা। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলের সদস্যরা বাংলাদেশের কাছে হেরে যাওয়া সিরিজ এবং বাংলাদেশ দল নিয়ে বারবার আলোচনা করছেন। গত আগস্টে ঢাকায় বাংলাদেশের কাছে টি-20 সিরিজ 4-1 ব্যবধানে হারের স্মৃতি এখনো ভুলতে পারেনি তারা। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পর এবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। জানিয়েছেন বৃহস্পতিবারের ম্যাচের জন্য অপেক্ষায় তারা। The reality is that Bangladesh, did have a significant series win against us on their home soil, and so did the West Indies. So the two teams that stand in front of us probably give us a great measuring stick as to how far we've moved forward, and that's our great challenge. The good thing. দর্শক, এই ছিল চ্যাটার্ড লাইফ আই স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি বুশরার কাছে। ধন্যবাদ রাহুল আপনাকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকরা অনেক সময় সমাজ ও রাষ্ট্রের তৃতীয় নয়ন খুলে দেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রী। সে সময় তিনি বলেন, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। আমি উদাহরণ দিচ্ছি শাইখ সিরাজের কথা, একজন শাইখ সিরাজের কথা। তিনি যেভাবে ডেডিকেটেডভাবে কৃষির উপর যে সমস্ত প্রতিবেদন প্রকাশ করে আসছেন, তার প্রতিবেদন দেখে অনেকে উৎসাহিত হয়ে কৃষিতে অনেক অবদান রেখেছে। অর্থাৎ তিনিও একজন জার্নালিস্ট ডেফিনেটলি। এইভাবে একজন ডেভেলপমেন্ট জার্নালিস্ট অনেক গুরুত্বপূর্ণ দেশ গঠনে, সমাজ গঠনে, সমাজ পরিবর্তনে এবং দেশের মানুষকে আশাবাদী করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। আফগানিস্তানের সামরিক হাসপাতালে জোড়া বিস্ফোরণ ও গুলিতে 19 জনের মৃত্যু, আহত 50-এর বেশি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। শেষ হলো উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীদের প্রাণের মেলা নিউ ইয়র্ক বাংলা বইমেলা 2021। মেলার শেষ দিনে এক্সিম ব্যাংক, অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে নাফিস ইফতেখারের রিপোর্ট। 28 অক্টোবর লাগুয়ার্ডিয়া ম্যারিয়টে শুরু হয়েছিল নিউ ইয়র্ক বাংলা বইমেলা 2021। ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেছিলেন কবি আসাদ চৌধুরী। তবে বাকি 4 দিন মেলা বসে জ্যাকসন হাইটসে। প্রতিদিনই মেলায় ছিল বইপ্রেমী মানুষের ভিড়। 5 দিনের আয়োজনে একদিকে যেমন ছিল লেখক পাঠক আড্ডা, অন্যদিকে ছিল কবিতা পাঠের আসর, বই নিয়ে আলোচনা, নাচ আর সঙ্গীতানুষ্ঠান। বই মেলাই শুধু নয়, এটা একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে সবাই ভাব বিনিময় হচ্ছে, কথা হচ্ছে। আমাদের ঐতিহ্যকে আমরা বিশ্বের বুকে উঁচু করে ধরতে চাই। 30 বছর ধরে আয়োজিত এই মেলায় সব রকম সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বিশিষ্টজনেরা। 30 বছর যাবৎ মুক্তধারা ফাউন্ডেশন এই বইমেলার আয়োজন করে আসছে। পরবর্তী প্রজন্মকে ইনক্লুড করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সেই বইমেলার সাথে বাংলা ভাষা, বাংলা সাহিত্য চর্চা করে থাকি এবং প্রবাসের মাটিতে বাংলা ভাষার ঐতিহ্য আদর্শ আমরা ছড়িয়ে দিচ্ছি। সমাপনী দিনে আগামী নিউ ইয়র্ক বইমেলার আহ্বায়ক হিসেবে গোলাম ফারুক ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়েছে অনন্যা প্রকাশনী। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রার সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি।
বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন বিএসইসির সাথে যৌথভাবে কারখানা করার কার্যক্রম শুরু করেছে বিশ্বের জনপ্রিয় গাড়ি কোম্পানি মিৎসুবিশি। বিএসইসি জানিয়েছে 2025 সালের মধ্যে সম্ভাব্যতা যাচাই শেষে মিৎসুবিশি উৎপাদন শুরু করতে পারবে। মশরুর শাকিলের রিপোর্ট। দেশের গাড়ি শিল্পে পরিচিত নাম প্রগতি শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসইসির একটি কোম্পানি। 1977 সাল থেকে জাপানের মিৎসুবিশি সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন কোম্পানি থেকে আমদানি করা যন্ত্রাংশ চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডে এনে সংযোজন করে গাড়ি বাজারজাত করছে। বিএসইসির সাথে যৌথভাবে এবার বাংলাদেশেই কারখানা করার উদ্যোগ নিয়েছে মিৎসুবিশি। মূলত মিৎসুবিশির সঙ্গে আমরা যে চুক্তিটি করেছি সেটা হচ্ছে উৎপাদনে যাওয়ার জন্য। সরাসরি আমরা গাড়ি বাংলাদেশে উৎপাদন করব, বাংলাদেশে মার্কেটিং করব এবং পরবর্তীতে ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বাজারজাতকরণের জন্যই এই ফিজিবিলিটি স্টাডি আমরা মিৎসুবিশির সঙ্গে হাতে নিয়েছি এবং আমরা মূলত উৎপাদনের দিকে যাচ্ছি। বিএসইসির চেয়ারম্যান জানান, মিৎসুবিশির কারখানা হলে কর্মসংস্থানের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে নামী ব্র্যান্ডের গাড়ি পাবে দেশের মানুষ। আমরা নেক্সট উইক থেকে ফিল্ড স্টাডি শুরু করে দেব। তা আমি খুব আশাবাদী যে আগামী 1 বছরের মধ্যে আমরা স্টাডিটা কমপ্লিট করব। কমপ্লিট করে সেটার বেসিসে আমরা মূলত প্ল্যানিং করব। বাট মাননীয় মন্ত্রী একটি লক্ষ্য আমাদেরকে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি লক্ষ্য স্থির করে দিয়েছেন যে 2025 ইনশাল্লাহ আমরা বাংলাদেশে হয়তো বা বাংলা ব্র্যান্ড একটা গাড়ি আমরা দেখতে পাবো। মিৎসুবিশি গত বছর বাংলাদেশে 1700 গাড়ি বিক্রি করেছে। আমদানি করা যন্ত্রাংশ সংযোজন করে প্রগতি বিক্রি করেছে 200-এরও বেশি গাড়ি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালে জোড়া বিস্ফোরণ ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে 50 জনের বেশি মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের প্রবেশপথের চেকপয়েন্টে বিকট শব্দে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করলে কিছুক্ষণ পর তার পাশেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়। এরপর হামলাকারীরা হাসপাতাল লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়ে ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে তারা রুমে রুমে তল্লাশিও চালায়। তবে কি কারণে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এর আগে 2017 সালে হাসপাতালটিতে হামলা চালিয়ে 30 জনকে হত্যা করেছিল বন্দুকধারীরা। নিটল টাটা বিশেষ সংবাদ। কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ সাদিয়া খাতুন। 5 শিশুর মধ্যে 4 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। তবে গর্ভধারণের 6 মাসের মাথায় শিশুদের জন্ম হওয়ায় তাদের ওজন কম হয়েছে। এ কারণে তারা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাদিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। একসঙ্গে 5 সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুদের দেখতে এলাকার বহু মানুষ হাসপাতালে ভিড় করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর শাহিন আক্তার সুমন বলেন, নবজাতকদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে, তবে ঝুঁকি কম বেশি থেকেই যাচ্ছে। তাদের ওজন 500 থেকে 600 গ্রাম। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শিশুদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা শিশু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবার রয়েছে কৃষি সংবাদ। মাঠে মাঠে আমনের প্রচলিত জাতগুলো এখন কেবল শীষ বেরোচ্ছে। শেরপুরের কয়েকজন কৃষক ঘরে তুলছেন বিনা ধান 17। আগাম জাতের স্বল্পকালীন ওই ধান কেটে ওই জমিতে 2 থেকে 3টি ফসল চাষ করবেন তারা। এবার প্রকৃতি সংবাদ। গত 9 মাসে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে 25টির বেশি ডলফিন। সমুদ্রগামী ট্রলার, মাঝি ও জেলেরা বলছেন ট্রলিং জাহাজের আঘাতে ডলফিন মারা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, দূষণ ও ভাইরাসে আক্রান্ত হয়ে মরছে ডলফিন সহ সামুদ্রিক প্রাণী। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
লাখো মুখে পুষ্টির হাসি এই প্রতিপাদ্যে এবছর দেশের 13 লাখ মানুষকে দুধের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করেছে ইউরোপীয় বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডস। রাজধানীতে অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইনের মাধ্যমে এবছর টার্গেট ছিল 10 লাখ মানুষের কাছে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ডানো দুধের পুষ্টিগুণ সম্পর্কে জানানো। পুষ্টিবিদরা জানান, দেশে পুষ্টির অভাবে 31% শিশুর বয়স অনুপাতে উচ্চতা এবং 22% শিশুর ওজন কম এবং 1,68,00,000 মানুষ অপুষ্টিতে ভুগছে। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসন, আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ, হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ এবং অন্যরা। আবারও সময় হয়ে গেল আশোক লেল্যান্ড ইফাদটস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো। খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও চেলসি। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ইলেকট্রো রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। তাসকিন আহমেদ এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। নিজেকে আরো পরিণত করে তৈরি করতে চেষ্টা করছেন তাসকিন। তার বোলিং এর ভক্ত ক্রিকেট বিশেষজ্ঞরা। এসব তথ্য জানা গেছে আইসিসির বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ সময় রাত 12:15টায় সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট চেলসি। শেষবারের দেখায় তলানির দল মালমোকে 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছিল অল ব্লুজ। রাত 2টায় জুভেন্টাস খেলবে রুশ ক্লাব জেনিতের সাথে। আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মন্ত্রণালয় থেকে ফাইল চুরির বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থার কথা আবারও বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য। দেশে করোনায় 1.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানে ব্যাপক সাড়া। সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে, প্রধানমন্ত্রীর প্রশ্ন। স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা। জলবায়ু সম্মেলনে সরকার প্রধানদের আলোচনায় বাংলাদেশের জোরালো ভূমিকা। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠনে তাগিদ। এবং এক ম্যাচ বাকি থাকতেই টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত। সুপার 12-এর টানা 4র্থ হার। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।